আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। কি অবস্থা স্বাস্থ্যসেবা খাতের? স্বাস্থ্যসেবা খাতের এটা সবাই জানেন যে আমাদের স্বাস্থ্যসেবা খাতে তো একটু অপ্রতুলতা আছে, এটা নিয়ে সমালোচনাও আছে। এগুলো নিয়ে কাজ করছে তো সরকার, আমরাও কাজ করছি ইনশাআল্লাহ। যে সমালোচনা তো আসলে থাকবেই, কিন্তু তারপরেও হচ্ছে একটা বিষয় কিন্তু আমরা বলতে পারি যে এবার কিন্তু সবচেয়ে বেশি বাজেটে হচ্ছে সবচেয়ে বেশি বরাদ্দ দিচ্ছে স্বাস্থ্যসেবা খাতে, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে। তো এটা তো অবশ্যই একটা পজিটিভ বিষয়। আমরা আলোচনার মাধ্যমে শুনতে পাচ্ছি, কিন্তু এখনো রেকর্ডেড না। যখন বাজেট হবে তখন আমরা দেখতে পারবো। তবে শুনতে পাচ্ছি যে এটা বাজেট স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে বেশি আসছে। এটা একটা সুখবর যে আমাদের যে অপ্রতুলতা আছে, এটা নিয়ে সমালোচনা আছে, পাওয়া না পাওয়ার বেদনাগুলো আছে, এগুলো থেকে বেরিয়ে যাওয়া যাবে। আর বিশেষ করে দেখবেন যে ইদানিং যে মিজেলসের প্রাদুর্ভাবটা দেখা গেছে, এগুলা কেন হয়েছে আপনি যদি খেয়াল করেন যে আমাদের বাংলাদেশ সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে যে 10টা রোগের উপরে বাচ্চাদেরকে বিনামূল্যে টিকা দিবেন। জন্মের পর থেকে 1 বছরের মধ্যে এই 10টা টিকা দিতে হয়। সেই টিকাগুলো আমরা শুনতে পারছি আপনাদের মাধ্যমেই যে এটা মিজেলসের টিকাগুলো বিগত দিনে দেওয়া হয়নি, বা কয় বছর দেওয়া হয় না এটা আমি জানি না। তো এই মিজেলসের টিকা দেওয়া হয় নাই, এইটা আমি বলবো যে এইটা এইরকম অ্যাবসেন্সি থাকা ঠিক না। কেননা যেমন আমি না খেলে বাঁচবো না, তার আমাকে খেতে হবে, সেরকম কিন্তু এই 10টা রোগের টিকা দিতে হবে, 6টা টিকা দিতে হবে। তো এইটা কখনোই অ্যাবসেন্ট করা যাবে না। যার কারণে কিন্তু এই যে প্যান্ডেমিক, আমরা বলবো প্যান্ডেমিক দেখা দিচ্ছে, যে মিজেলসের প্রাদুর্ভাব দেখা দিছে। এই প্রাদুর্ভাব দেখা দেওয়ার কারণগুলো কি? এই প্রথমত হলো আমাদের যে সিমটমগুলো দেখা দেয়, সিমটমগুলো দেখা দেওয়ার সাথে সাথে বাচ্চাদের হাসপাতালে ভর্তি করা, ডাক্তারদের শরণাপন্ন হওয়া এবং পর্যায়ক্রমে যথোপযুক্তভাবে যার যেমন লেখা দেওয়া দরকার, যেমন কারোর জন্য আইসিইউ লাগবে, কারোর জন্য অক্সিজেন লাগবে, কারোর জন্য এরকম ব্যবস্থাপনাগুলো সঠিকভাবে না হওয়ার কারণে বাচ্চাদের কিন্তু আমরা হারাচ্ছি। আরেকটা হলো এই প্রাদুর্ভাবটা দেখা দিত না যদি টিকাগুলো বন্ধ না হইতো। আর টিকাগুলো বন্ধ হইলে বন্ধ হওয়ার কারণে কিন্তু প্রাদুর্ভাবটা দেখা দিচ্ছে। এইটার টেস্টেই ঢাকা কেন্দ্রিক। আচ্ছা, এই যে আপনি বলছেন যে গত দুঃখিত কয়েক বছর হচ্ছে এই যে ভ্যাকসিনেশনের আওতায় আসে নাই গ্রামীণ অঞ্চলের মানুষগুলো, এবং আমাদের প্রধানমন্ত্রীও হচ্ছে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আসলে স্বাস্থ্যসেবা সেবাটা হচ্ছে গ্রামীণ পর্যায়ে এখনো পৌঁছায়নি, কিন্তু এটার দায় কাদের? ওইটা গতকালকের জনসভায় উনি সিলেটে বলেছেন যে স্বাস্থ্যসেবা গ্রাম পর্যন্ত পৌঁছায় না, ওইভাবে পৌঁছায় নাই, এটাই মিন করছে। আর ইতিমধ্যে 1 লক্ষ কর্মী নিয়োগ দেওয়ার উনি সিদ্ধান্ত নিয়েছেন, এর মধ্যে 80% মহিলা। এটার দায়টা সরকারেরই, এটা সরকারেরই তো দায়িত্ব নিতে হবে। সেটা বিগত সরকার নিক, আর বর্তমান সরকারের তো 2.5 মাসে আপনি তাদের উপর দায়িত্ব দিতে পারেন না। আপনার পূর্বের সরকারকেই দিতে হবে। ইন্টার্ম সরকার ছিল 1.5 বছর। আসলে টিকাটা কখন বন্ধ হয়েছে সেটা দেখতে হবে। টিকাটা প্রথমত হলো, আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে বলবো যে টিকাটা বন্ধ করা ঠিক হয়নি। আর এখন যেহেতু এই সিমটম দেখা যাচ্ছে, এই জন্য যতটুকু শক্তি সামর্থ্য আমাদের আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার। যেমন আপনি দেখবেন যে 8 জন 10 জন করে মারা যায়, দেখা যায় যে কারো শনাক্তই হয় নাই যে মিজেলস হয়েছিল। তাহলে শনাক্তের যে ব্যবস্থাটা সেটা করতে হবে, এবং উপযুক্ত চিকিৎসা দিলে কিন্তু এই বাচ্চাগুলো হয়তো বা নাও মারা যেতে পারে, সময় মতো যদি চিকিৎসা দেওয়া হয়। আমি একজন স্বাস্থ্যকর্মী, আমি মনে করি যে আমার হাসপাতালে তো মানুষজন আসে, এখানে কিন্তু রোগীরা মারাও যায়। আমরা দেখি যখন একেবারে শেষ প্রান্তে চলে আসে তখন কিন্তু তাকে রক্ষা করা যায় না। সেই জন্য আমি আপনার মাধ্যমে সাধারণ জনগণকে বলতে চাই যে আপনাদের সন্তানদের যখনই কোনো সিমটমের অসুখ বিসুখ দেখা যায়, আপনি একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হন এবং এটাকে গুরুত্ব দেন তার চিকিৎসায়। তাহলে এই জীবনহানির থেকে অনেকটা বাঁচা সম্ভব। আপনি দেখেন করোনার মধ্যে দেখেছেন তো, করোনা যারা শনাক্ত হয়েছে তারা কিন্তু চিকিৎসা নিয়ে ভালো আছে, আর যারা অবহেলা করেছে, যারা নিয়মকানুন মানে নাই, তারাই কিন্তু জীবনটা হারাইছে।
সেই জন্য আমি বলবো যে যে কোনো আপনার প্রাকৃতিক এটা তো প্রাকৃতিক বলতে হবে, প্রাকৃতিক মহামারী, এটা আমরা প্রেডিক্ট করতে পারি না যে আমি পয়জন খেয়েছি আমি মারা যাব। আমি তো পয়জন খাই নাই, কিন্তু আমি জানি না আমার সন্তানের মিজেলস হবে, তাহলে আমার সতর্ক থাকতে হবে। সেই জায়গায় আমি আপনার মাধ্যমে বলতে চাই, সকল বাবা মাকে বলতে চাই যে আপনারা সন্তানের জ্বর বা সিমটম, কোনো রকম সিমটম দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেন। আপনার সাথে যখন আমার অফেয়ার কথা হচ্ছিল তখন আপনি একটা কথা বলছিলেন যে এই যে ভ্যাকসিনেশনের আওতায় যে আসলে প্রত্যেকটা শিশুকে নিয়ে আসতে হবে, এখানে মায়েদেরও হচ্ছে অ্যাওয়ারনেসের কিছু অভাব রয়েছে, এটা নিয়ে কি বলবেন? এখানে ধরেন আমরা যদি, আপনি কি অনেক গ্রামের গভীরে গিয়েছেন? আমাদের কিন্তু এখনো অনেক অজ্ঞ মা আছে, অনেক অজ্ঞ মা বাবা আছে যারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। তাদেরকে সামাজিক সম্পৃক্ততার মধ্যে, শুধু যে আপনি স্বাস্থ্যকর্মীদের দোষ দিবেন তা না, সমাজে যারা নেতৃত্ব দেয় তাদেরকে, যেমন গ্রাম সরকারের গ্রামে যারা নেতৃত্ব দেয়, গ্রামের ছোট ছোট গ্রাম আছে, গ্রামে কিন্তু নেতৃবৃন্দ আছে, তাদেরকে যদি সম্পৃক্ত করা হয় এবং স্বাস্থ্যকর্মীরা যদি সমন্বিতভাবে কাজ করে স্বাস্থ্য বিভাগ, তাহলে একটা মা বাবাও বা একটা সন্তানও ভ্যাকসিনেশনের বাইরে থাকবে না। আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে এই 10টা টিকা বা 6টা টিকা 10টা রোগের জন্য দেওয়া হলে সরকার যেটা বিনামূল্যে দিচ্ছে, অন্তত এই 10টা রোগ হবে না, এটা কিন্তু প্রমাণিত। তাহলে আমাদের এই 10টা রোগের জন্য 6টা টিকা দিতে হবে, জন্মের পর থেকে 1 বছরের মধ্যে দিতে হবে। আবার কিছু বলা আছে যে যদি দেখা যায় 5 বছর পরে বা যে এলাকায় বাচ্চাটা থাকবে বা মানুষটা থাকবে, সে এলাকায় যদি মহামারী আকারে কখনো ওই রোগটা ছড়ায় পড়ে, তখন তার ইমিউনিটি টেস্ট করতে হবে, টেস্ট করে আবার বুস্টার ডোজ দিতে হবে। তাহলে কিন্তু খুব কঠিন জিনিস না, এটা শুধু মানতে হবে আর সরকারের অ্যাভেলেবেল থাকতে হবে, আর সরকারের বাজেটটা এটা তো থাকতেই হবে। আমাদের যেমন খাদ্য লাগবেই, আমাদের এই টিকা লাগবেই, অতএব এখানে ইগনোর করার কোনো সুযোগ নাই। যারা ইগনোর করেছে আমি মনে করি যে এটা তাদের নেতৃত্বের একটা দুর্বলতা। এই যে আর আরেকটা বিষয় হচ্ছে যে হাসপাতালগুলো আসলে কিভাবে ম্যানেজ করতেছে এরকম সিচুয়েশনটা, যেটা আপনি বলছিলেন যে এই যে মহামারী বলেন বা যে সিচুয়েশনটা চলছে এখন, ইতিমধ্যে তো নতুন সরকার এইসব পদক্ষেপ নিয়েছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অলরেডি শুরু হয়ে গেছে ভ্যাকসিন দেওয়া এবং ভ্যাকসিন মানে কালেকশনের। এটা তো একটা সময়ের ব্যাপার, এর মধ্যে আমাদের লস হয়ে যাচ্ছে না। আমি লসের কথা বলছি, লসকে কাভারেজ দেওয়ার জন্য এখন আমাদের সর্বশক্তি দিয়ে এই সিমটোমেটিক রোগীদেরকে যথোপযুক্ত চিকিৎসা দিতে হবে। পাশাপাশি সরকার যেটা করছে, এটার এফেক্ট আসতে আসতে কিন্তু 6 মাস 1 বছর যাবে, 1 বছর পরে এটার ইমিউনিটি তৈরি হবে বা 6 মাস পরে তৈরি হবে। একটা টিকা দেওয়ার এই আজকেই যে দেওয়ার পরেই যে তৈরি হয়ে গেল তা কিন্তু না, এটার জন্য একটা 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস 2 মাস সময় লাগবে। তো আমরা ভবিষ্যতে বুঝতে পারবো যে সরকারের কার্যকলাপটা যথোপযুক্তভাবে চলছে। এখন সরকারকে দোষারোপ করে নিজে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তবে একটা বিষয় এখানে কিন্তু আমরা ওই যে আশার কথা বলতেই পারি যে বর্তমান সরকার স্বাস্থ্যসেবা খাতে যে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছেন, সেটার একটা হচ্ছে প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকালকেই 1 লক্ষ সেবাকর্মী নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলেছেন, যার মধ্যে 80% নারী এবং যারা মাঠ পর্যায়ে কাজ করবেন। এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি এবং আপনার মন্তব্যকে। এটা একটা সময় উপযোগী পদক্ষেপ। আপনার মাঠকর্মীতে যদি নারীরা থাকে, নারীদের সুবিধাটা কি, তারা কিন্তু যত বড় পদ্মানশীল মহিলারাই পরিবারই হোক তাদের ভিতরে ঢুকে যেতে পারে। আর তাদেরকে যদি আপনার ট্রেনিংগুলো ঠিক মতো দেওয়া হয়, তাহলে যে সমস্ত মায়েরা অজ্ঞ, যাদের জ্ঞান বুদ্ধি নাই বললেই চলে, তাদেরকে সম্পৃক্ত করে এবং তাদেরকে উৎসাহ দিয়ে টিকা কেন্দ্রে নিয়ে আসবে, টিকাগুলো দিবে। অন্যান্য রোগ, ধরেন অনেক মায়েরা পুষ্টিহীনতায় মারা যায়, অনেক প্রেগনেন্ট মাদাররা খাদ্যের অভাবে, মানে পুষ্টিসম্মত খাদ্যের অভাবে সন্তানরাও মারা যায়। এগুলোর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আস্তে আস্তে সরকারের এই একটা পদক্ষেপ হলো, তাৎক্ষণিক এই 1 লক্ষ কর্মী হলে সারা বাংলাদেশে এটা আমাদের গ্যাপ পূরণ হবে। আর পাশাপাশি বাজেট লাগবে। আপনার মাধ্যমে যারা আমি শুনতে পারলাম বা পেপার পত্রিকার মাধ্যমে শুনতে পারলাম যে অন্যান্য বছর, বিগত বছরগুলোর চাইতে বাজেট বেশি দেবে। এটা হলো সময় উপযোগী পদক্ষেপ। আসলে অর্থ ছাড়া অনেক কিছুই সম্ভব না। একদিকে যেমন আমাদের লোকবল প্রয়োজন, ঔষধপত্র প্রয়োজন, অন্যান্য জিনিসপত্র প্রয়োজন, সার্জিক্যাল জিনিসপত্র প্রয়োজন, অবকাঠামোরও কিন্তু প্রয়োজন। আমাদের অনেক অবকাঠামোর অভাব রয়েছে। ডাক্তারদের বসার পরিবেশ সুন্দর নাই,
একটা স্বাস্থ্যকর্মীরা যে বসে সার্ভিস দিবে সেরকম নাই। এবং অন্যান্য যখন দেখবেন যে একটা মানুষ আসলো, স্যালাইন আছে তার ক্যানোলা নাই বা বাটারফ্লাই নাই, তাহলে স্যালাইনটা কিন্তু দিতে পারছে না। অর্থাৎ ওই রুগীটারও টাকাও নাই, সে কিনে কিনবে, বাধ্য হয়ে কিন্তু সে দিতে পারতেছে না। এই জন্য আমাদের বেসিক নিড অনুযায়ী আমাদের একটা চিকিৎসা, কতগুলো চিকিৎসা আমরা দিব বিনামূল্যে, সেগুলো যদি নির্ণয় করে যথোপযুক্ত লোক এবং বাজেট তৈরি করা হয়, তাহলে অনেক কিছুর থেকে আমরা পরিত্রাণ পাবো। কিন্তু আমাদের এই জাতিটা কোন পর্যায়ে আমরা নিয়ে যাব, সেটা করার জন্য সময়ের ব্যাপার। এই জাতির স্বাস্থ্য কেমন হবে, শিক্ষা কেমন হবে, ডেভেলপমেন্ট কী হবে, পোশাক কী হবে, খাদ্য কী হবে, সেরকম নানা কথা, হাজার হাজার কথা আছে। আপনি দেখেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে প্রথম সুষম খাবার দিতে হবে, পুষ্টিসম্মত খাবার দিতে হবে এবং জীবাণুমুক্ত পানি দিতে হবে, একটা সুষম স্বাস্থ্যসম্মত পানি দিতে হবে, স্বাস্থ্যসম্মত বাসস্থান দিতে হবে। এগুলোর যে হাজার হাজার কথা আছে, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই, সরকারেরই পদক্ষেপ লাগবে, নেতৃত্ব তাদের লাগবে। পাশাপাশি আমরা কাজ করে আমরা মনে হয় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা উন্নত বিশ্বের কাতারে যেতে পারবো। জি, সেক্ষেত্রে আসলে পরিকল্পনা থাকলেই চলবে না, এক্সিকিউশন করতে হলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা থাকতে হবে। আমরা একটি ব্রেক নিয়ে আসছি, আরও বিস্তারিত আলোচনায় ফিরবো। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে আমরা কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, বিরতির আগে আমরা সরকারি বিভিন্ন উদ্যোগ, পরিকল্পনা, অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, কিন্তু এই যে সরকারি পরিকল্পনার সাথে বেসরকারি খাতের আসলে উদ্যোগটা কেমন হওয়া উচিত সরকারকে সাহায্য করার জন্য? এটা কিন্তু আমরা সরকারের পাশাপাশি কাজ করছি। অর্থাৎ হলো, আমাদেরকে বলা হয় আমরা স্বাস্থ্যসেবা দিয়ে অর্থ নেই, এটা যেমন একটা অর্থের ব্যবহার হয়, আমরা সরকারের পরিপূর্ণতাই কিন্তু দিচ্ছি। আপনি দেখেন যে সরকার স্বাস্থ্যসেবা যে সক্ষমতা আছে, সেই সক্ষমতাতে কিন্তু 100%কে পারছে না। কোনো কোনো জরিপে আমরা পাই যে আমরা 69% মানুষকে বেসরকারি পর্যায়ে থেকে সার্ভিস দিচ্ছি, কেউ কেউ বলে 65% দিচ্ছি। এটা কিন্তু দিচ্ছি, কিন্তু আমি এইখানে খেয়াল করি যে আরও বড় সার্ভিস দেওয়া উচিত। বেসরকারি পর্যায়ে কিন্তু পিছিয়ে নেই। আমাদের যে দুর্নামগুলো আগে ছিল, সেই দুর্নামগুলো নাই বললেই চলে। কিছু কিছু দুর্নাম তো, অসাধু মানুষ তো সব প্রফেশনেই আছে, এটা সরকারের দেখার ব্যাপার। আমরা কিছুদিন আগে দেখলাম যে 8 পাস 8ম শ্রেণী পাস 4 জন কাজ করতেছে। এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। আমাদের মতো হাসপাতালগুলোতে কিন্তু এই ধরনের কোনো প্রবণতা নাই। আমরা সরকারের পাশাপাশি কাজ করছি। আপনারা দেখেন, এই মিজেলস প্যান্ডেমিকের মধ্যে আপনার ঢাকাতে হাতে গোনা দু একটা প্রতিষ্ঠান এই মিজেলসের টেস্ট ইমপ্লিমেন্ট করেছে, আলোকও কিন্তু করেছে। আমরা এই মিজেলস এই সিচুয়েশনে আলোক কি করছে, মানে আপনাদের উদ্যোগটা কি আসলে? আপনি দেখেন, আমাদের বিশেষায়িত হাসপাতাল, বড় হাসপাতাল যেগুলো আছে, আমরা যদি উল্লেখ করে বলি, এবার কেয়ার, স্কয়ার, আর কেউ আছে কিনা আমি জানি না, যে তারা মিজেলস এবং রুবেলা টেস্ট, আরটিপিসিআর টেস্ট শুরু করেছে। আমিও কিন্তু আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল 1 সপ্তাহ আগে আমি এই মিজেলস এবং রুবেলা টেস্ট শুরু করেছি, যে আরটিপিসিআর টেস্ট শুরু করেছি। এইটা আমাদের রিএজেন্ট ছিল না, বাংলাদেশেই রিএজেন্ট ছিল না, যার কারণে আমরা শুরু করতে পারি নাই। আর এটা তো কস্টলি, একটা টেস্ট করতে 3,000 3,500 টাকা লাগে। সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। যেহেতু আমরা বেসরকারি পর্যায়ে, আমার এলাকাটা বৃহত্তর মিরপুর, আমি মনে করি মিরপুরের এই 70-80 লক্ষ মানুষ কোথায় যাবে? সরকারি হাসপাতালে ক্ষেত্রে দুস্থ বা অসহায়দের জন্য আলাদা কোনো পরিকল্পনা আছে? আমরা তো ধনিক শ্রেণীকে একটা সার্ভিস আমরা দেই টাকার বিনিময়ে। আমাদের এখানে দুস্থ মানুষও চিকিৎসা কিন্তু পায়। আপনি দেখবেন, আমাদের 24/7 মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল আছে, আমাদের হসপিটাল আছে সকাল বিকালই, মানে বলতে গেলে 24 ঘন্টায় আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছে। ওই ধনীরা অর্থের বিনিময়ে নেয়, গরিবরা অনেক কম মূল্যে নেয়। যেমন আমাদের 50-60টা গার্মেন্টসের সাথে আমাদের এমইউ সাইন করা আছে, কন্ট্রাক্ট করা আছে। এই সমস্ত গার্মেন্টস কর্মীরা 50 টাকায় আমাদের ডাক্তার দেখায়, যাদের ভিজিট 300 টাকা।
এমবিবিএস ডাক্তার ইমার্জেন্সিতে এসে আমি 300 যদি টাকা এখানে থেকে একটু 50 interrupt টাকা। করি যে এই যে আপনি যেটা বলছিলেন যে ধনী শ্রেণীরা হচ্ছে তাদের টাকার বিনিময়ে সেবা পাচ্ছে আর গরিবদের আপনার আলাদা ইয়ে করেন, সেক্ষেত্রে সেবার মানটা কি আসলে একই থাকে? একই আপনাদের তো পার্থক্য না। ডাক্তার কিন্তু জানে না যে সে কয় টাকায় দেখতেছে। আচ্ছা, আচ্ছা। আমাদের যারা পেইড কনসালটেন্ট, অর্থাৎ একজন গাইনোকোলজিস্ট জানেই না সে যে 200 টাকায় রোগী দেখছে। আচ্ছা আচ্ছা। যেমন আপনার একজন সাধারণ রোগীর জন্য 700-800 টাকা ভিজিট, একই ডাক্তার আবার 200 টাকায় দেখছে। জি। এটা কিন্তু ডাক্তারের কোনো সমস্যা না, আমাদের ম্যানেজমেন্টের এটা নির্ণয় করবে যে কিভাবে যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে তারা 200 টাকা, 50 টাকা এবং 300 টাকায় ডাক্তার দেখাতে পারে। যাদের ভিজিট 300 টাকা, অর্থাৎ এমবিবিএস ডাক্তারদের ইএমওদের ভিজিট 300 টাকা, এটা 50 টাকায় পাচ্ছে। যাদের ভিজিট 700-800 টাকা কনসালটেন্ট, আমরা বলি বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরকে 200 টাকায় পাচ্ছে। যাদের ভিজিট 1000-1200 টাকা, যারা কনসালটেন্ট সিনিয়র কনসালটেন্ট, তাদের হলো 300 টাকায় দেখাচ্ছে। নিঃসন্দেহে আবার ভালো টেস্ট 50 থেকে 60%, 70% দেখাইতে পারছে। যদি প্যাথোলজিক্যাল টেস্ট হয় আমরা 50-60% দিচ্ছি, রেডিওলজিক্যাল টেস্ট হলে 60-70% দিচ্ছি। এখানে প্রত্যেকের সাথে একটা কন্ট্যাক্ট আছে। জি। আমরা কিছু লেবার শ্রেণীকে এখন কার্ড দিচ্ছি, এই হেলথ কার্ড দিচ্ছি, যে তারা হেলথ কার্ড দেখাইলে তার পরিবারের ওই 4 জন, একজন ধরেন রিক্সাওয়ালা, একটা রিক্সাওয়ালা, তার ওয়াইফ, তার 2টা সন্তান বা 3টা সন্তান, সে এই রেটে দেখাইতে পারবে। এটা কেন দেখাচ্ছি? সরকারের ওখানে ভিড় যেহেতু, আমরা যদি একটু গরিব মানুষকেও সার্ভিস দিই, আমার ধর্মেও তো বলা আছে তুমি গরিবের সাহায্য করো, সেই জন্য আলোক কর্তৃপক্ষ কিন্তু অনেক কম মূল্যে 24 ঘন্টা দুস্থ মানুষের পাশেও আছে। আমরা যেমন ধনী মানুষের জন্য আমরা ফুল টাকায় আছি, গরিব মানুষের জন্য অনেক কম মূল্যে আমরা আছি। অর্থাৎ আমরা সেবা দিচ্ছি, কিন্তু আমাদের কি সার্ভিস নাই? এখন অনেক সার্ভিস আছে আমাদের, শুধু নাই কার্ডিয়াক সার্জারি, মানে ক্যাথল্যাব, এগুলো নাই। আমরা কার্ডিওলজির তা ডেভেলপ করতে পারি নাই। আর সাধারণ এবং মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার অনেক ডেভেলপড হয়েছে বলে আমরা মনে করি। আমার যে সক্ষমতা আছে সেটা আমি আমার সক্ষমতা অনুযায়ী 80-90% লেভেলে আমি চলছি। জি, একেবারে শেষের দিকে যদিও চলে আসছি, একটু ছোট্ট করে জানতে চাইবো যে এই যে আসছে বাজেট সামনে, এই বাজেটে যদিও স্বাস্থ্যসেবা খাতে হচ্ছে বেশি পরিকল্পনা আছে, সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার, তো সেক্ষেত্রে আপনাদের কি চাচ্ছেন, প্রত্যাশা কি এই সেক্টর নিয়ে? আমার প্রত্যাশা হলো সরকারের যে সার্ভিস সাপোর্টগুলো আছে তারা পরিপূর্ণতা দান করুন জনগণকে। পাশাপাশি যেগুলায় আমাদেরকে সম্পৃক্ত করতে হবে, সরকার আমাদেরকে সম্পৃক্ত করলে আমি মনে করি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমি প্রাউড ফিল করব যে সরকারের পাশাপাশি জনগণের জন্য কাজ করছি। আর পাশাপাশি আমি যেটা মনে করি, বাংলাদেশে এখনো অনেক নিম্নমানের কেমিক্যাল, নিম্নমানের মেশিনপত্র আসে, যার জন্য আমাদের এই স্বাস্থ্যসেবায় অনেক ধরনের দুর্নাম হয়। এগুলো সরকারের দেখা উচিত। দেখলে আমাদের অব্যবস্থাপনাগুলো যদি দূর করে আমাদেরকে ডেভেলপ করতে পারে, আমার মনে হয় যে আমরা 2-3 বছর 5 বছরের মধ্যেও একটা লেভেলে যেতে পারবো। সেটা আন্তরিকতা, দক্ষতা এবং সততা দরকার, ইন্টেনশন দরকার যে আমি জনগণকে, আমার জাতিকে এই জায়গায় নিয়ে যাব। সেই অবস্থান নির্ণয় করলে আমার মনে হয় যে সরকারের সাথে আমরা কাজ করে ওই লেভেলে আমরা জাতিকে নিয়ে যেতে পারবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদেরকে আজকে সময় আপনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনার কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জি দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।